সবার আগে তো তোমরা যারা ক্লাস করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ যে এরকম ভাবে আমার মানে সময়টা এদিক ওদিক হয়ে যাচ্ছে, তারপরেও তোমরা এত সুন্দর কোঅপারেট করছো। এরকম পরপর মানে এর আগের সপ্তাহটা মানে ঠিক ছিল, তার আগের সপ্তাহটা একটা প্রবলেম হয়ে গেছিল, দুটো ক্লাস অফ গেছিল, আবার গতকালকে ক্লাসটা এখন অফ গেছে। মানে সত্যি খুব খারাপ লাগে যখন ক্লাস অফ করি, কিন্তু কিছু করার নেই। আজকেও যারা একই সাথে প্রাইমারি ব্যাচে আছো আমাদের মেরিডিয়ানে, তারা জানো যে আমি প্রাইমারি ব্যাচেও লিখেছি যে এরপরে আমি প্রাইমারি ব্যাচেরও ক্লাস করাবো। কারণ প্রাইমারি ব্যাচে কি হয়, এরপরে প্রবলেম হয়ে যায়। মানে আজকে যেমন আজকে রাত মানে আমাদের পাড়ার যে পুজো হয় সেই পুজো এরা বের করবে ঠাকুর আজকে, তো এদের মানে প্রচুর মানে ক্লাব ব্যান্ড তাসা যারা বোঝো আর কি, সেরকম প্রচুর ব্যান্ড পার্টি আছে। এরা মোটামুটি আমি সকালে ফোন করলাম কি রে মানে তোদের কটা থেকে বাজবে, তো বললো যে দাদা 6:30 7টা থেকে মানে আরম্ভ করে দেবে বাজাতে এখানে। আমি বললাম তার মানে হয়ে গেল আজকে রাতে ক্লাস নেওয়া যাবে না। আমার বাড়ির সামনে একদম তো, এত বাজনা বাজবে আজকে। সেজন্যই আরো মানে যেদিন নিই না সেদিন এমনটা নয় যে খুব না ইচ্ছা করে কেয়ারলেসলি নিই না, যতটা পারি চেষ্টা করি। যাই হোক, তোমরা গতদিনে যারা ছিলে তারা জানো আমরা গতদিনে গড়ের একটা পিডিএফ করছিলাম, অ্যাভারেজ বা গড়ের একটা পিডিএফ করছিলাম, ঠিক আছে? আর যারা মানে রিসেন্ট রিসেন্টলি ক্লাস করছো তাদেরকে বলে দিই, যেহেতু ব্যাচটা ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি গ্রুপ ডি স্পেশাল, সেজন্য আমরা এটাকে একটা ক্র্যাশ কোর্সের মতো করছিলাম, যেখানে বেসিক থেকে না শুরু করে আসলে পরীক্ষায় যে প্রশ্নগুলো ধরে টপিক ওয়াইজ আমরা করতে করতে যাচ্ছিলাম, ঠিক আছে? এই অ্যাভারেজটা হচ্ছে আমাদের 7 নম্বর আই থিঙ্ক টপিক। যাতে কি হয়, এখানে পরপর পরপর অঙ্কগুলো দেওয়া থাকে। এই অঙ্কগুলো রিসেন্টলি পরীক্ষাগুলোতে এসএসসি বা পিএসসি বা ডাব্লিউবিপি এরা যে প্রশ্নগুলো ধরে সেই টপিকের উপরে, যাতে আমরা বুঝতে পারি যে এই গড়ের অঙ্ক এরা কিরকম ধরছে। তাহলে এখানে যেমন দেখতে পাচ্ছ যে ডাব্লিউপি কনস্টেবল 2019, তারপরে আবার কি ডাব্লিউপি কনস্টেবল 2018, এরকম করে করে অঙ্কগুলো থাকে। তাহলে এই হিসেবে আমরা এই পিডিএফটাতে সব মিলিয়ে প্রায় আহ 11টা অঙ্ক আমি দেখলাম যে আগের দিন করানো হয়েছিল। আর ছিল এখানে 33টি অঙ্ক, ঠিক আছে? ছিল এখানে 33 নম্বর অঙ্ক পর্যন্ত। তাহলে যারা আর এরপরে আছো বা করেছো বাড়িতে, 11টা মতো অঙ্ক হয়েছিল। 11 নম্বর পর্যন্ত হয়েছিল, 12 থেকে শুরু করা যাক। আগে দেখে নিই একবার রিভাইসের মতো করে যে তোমরা সবাই পারছো কিনা করতে, তারপর আমরা আজকের পড়াটা শুরু করবো। 12 প্রশ্নটা তোমাদের সবার সামনে আছে, করে ফেলো দেখি। স্যার 90 অ্যান্সার হবে। 90 বলছো? চলো শুরু করা যাক তাহলে। বাকিরাও খাতা পেন নিয়ে বসে পড়ো, করতে লাগি একটার পর একটা। আর একটা সেকেন্ড আমাকে টাইম দেবে, আমি জাস্ট একটা দেখে নিই দাঁড়াও।
বাকিদের কারো অ্যান্সার এলো না, এবার দেখো, ট্রাই তো করো। কিছু নেই অঙ্কগুলোতে, তবুও আবার অনেক কিছু আছে। চলো, একটি পরীক্ষায় 9 জন ছাত্রের প্রাপ্ত গড় নাম্বার 86, যদি তাদের মধ্যে 4 জন ছাত্রের প্রাপ্ত গড় হয় 81, তাহলে বাকি 5 জনের ছাত্রদের প্রাপ্ত গড় নাম্বার কত? যারা গতদিন ক্লাস করোনি তাদের জন্য বাকিরা 1 মিনিট ওয়েট করবে, আমি জাস্ট একটা জিনিস তাদেরকে বলে দেবো, গড় জিনিসটা কি। সেটা হচ্ছে তোমাকে যদি কতগুলো নাম্বার দিয়ে দেওয়া হয়, মানে তথ্য দিয়ে দেওয়া হয়, ধরো 2 দিয়েছে, তার সাথে 3 দিয়েছে, তার সাথে 4 দিয়েছে, এরকম সংখ্যাগুলো দিয়েছে। ধরো এটা ভাবো যে আমার কাছে 2 টাকা আছে, তোমার কাছে 3 টাকা আছে, আর একটা বন্ধু আছে তাহলে 4 টাকা আছে। তাহলে আমাদের 3 জনের গড় কত? আমাদেরকে কি করতে হয়? এই সংখ্যাগুলোর সমষ্টি বের করতে হয়, 2 + 3 + 4। তাহলে 3 আর 2 5, 5 আর 4 9, তাহলে টোটাল আমাদের সমষ্টি হচ্ছে 9। আর আমরা এখানে কতজন ছিলাম? 1 জন 2 জন 3 জন, মোট 3 জন ছিলাম। তাহলে এখানে এই সমষ্টিকে যদি একক হচ্ছে 3, সেই 3 দিয়ে ভাগ করো, তাহলে যেটা পেয়ে যাবে 3 × 3 = 9। এটাই হচ্ছে গড় বা অ্যাভারেজ, এটা হচ্ছে আমাদের গড়ের ধারণা। ঠিক আছে, তাহলে এখানে বলছে যে একটি পরীক্ষায় 9 জন ছাত্রের গড় নম্বর হচ্ছে 86, ঠিক আছে, তাদের মধ্যে 4 জন ছাত্রের প্রাপ্ত গড় নম্বর হচ্ছে 81, তাহলে 9 জন ছাত্রের মোট নাম্বার কত? এক একজন যদি 86 করে হয়ে থাকে, তাহলে 9 জন ছাত্রের মোট নাম্বার কত? 9 × 6 = 54, 4 হাতে থাকলো 5, 8 × 9 = 72, 72 আর 5-এ 77, তাহলে এটা হচ্ছে 774। আর এদিকে হচ্ছে 4 জন ছাত্রের প্রাপ্ত গড় নাম্বার 81 হয়, তাহলে 81 যদি হয় 4 জন ছাত্রের, তাহলে 4 × 1 = 4, 8 × 4 = 32, এইটা। তাহলে যদি আমি বিয়োগ করে দিই এখান থেকে এটাকে, তাহলে কি হবে? 9 জনের মধ্যে 4 জনের সমষ্টি এটা আমি পেয়ে গিয়েছি। তাহলে এটাকে যদি আমি বিয়োগ করি, তাহলে বাকি 5 জনের সমষ্টি আমি পেয়ে যাব। 4 × 4 = 0, 2 × 1 = 7, 5-এ 7, 3 × 7 = 7, তাহলে 450। তাহলে এই 450টা হচ্ছে বাকি 5 জনের মোট। তাহলে বাকি 5 জনের যদি মোট হয়, তাহলে এটাকেই 5 দিয়ে ভাগ করো, তাহলে 5 × 9 = 45 হয়ে গেল। এই জিরোটা এখানে বসে গেল। তাহলে আমাদের বাকি 5 জনের গড় হয়ে যাচ্ছে 90। কারো কোনো প্রবলেম? প্রবলেম হলে সঙ্গে সঙ্গে বলবে, নাহলে আমরা রকেটের বেগে বেরিয়ে যাবো আগে পরের অঙ্কে। প্রথম 5টি স্বাভাবিক সংখ্যার বর্গের গড় নির্ণয় করো। প্রথম 5টা স্বাভাবিক সংখ্যার বর্গের গড় নির্ণয় করো। প্রথম 5টা স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যা মানে ন্যাচারাল নাম্বার। ন্যাচারাল নাম্বার তোমরা জানো তো অনেকে? তো জানো না? এখানে আমি একটা ছোট্ট ট্রিক আমার তোমাদেরকে বলে দিয়েছিলাম, যে ন্যাচারাল নাম্বার, NATURAL, বেশ, ন্যাচারাল নাম্বার হয় 1 2 3 4 ডট 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 এরকম হয়। ঠিক আছে, তুমি যদি এটাকে ভেন ডায়াগ্রাম তো বোঝো সবাই নাকি? যারা বোঝো না তারাও জেনো না, 1 2 3 4 কে ন্যাচারাল নাম্বারের মধ্যে ধরা হয়, জিরোটাকে ধরা হয় না। জিরোটাকে যখন ধরা হয় তখন 0 1 2 3 4 এরকম ধরা হয়, তখন সেটা হয় হোল নাম্বার বা অখণ্ড সংখ্যা। ঠিক আছে, এরকম ভাবে আছে। যে আবার যখন এই জিরোর বাঁ দিকে মাইনাস গুলোকেও ধরা হয়, মানে জিরোর এদিকে -1 -2 এগুলোকেও ধরা হয়, আর এদিকে 1 2 3 পজিটিভ গুলোকে ধরা হয়, এদিকে মাইনাস গুলোকে ধরা হয় -3 এরকম। তাহলে সেইগুলোকে হচ্ছে, এগুলোকে বলা হয় ইন্টিজার, INTEGER। ঠিক আছে, এগুলোকে বলা হয় ইন্টিজার। এরকম করে একটা ভেন ডায়াগ্রাম যারা আগে থেকে আমার ক্লাস করবে তারা জানো হয়তো, যে ন্যাচারাল নাম্বার মানে হচ্ছে 1 2 3 4, হোল নাম্বার মানে তার সঙ্গে শূন্যটাকেও ধরা হয় পূর্ণ সংখ্যা। আর বাংলায় হচ্ছে ইন্টিজার, সেটা হচ্ছে 1 2 3 4। আই থিঙ্ক ইন্টিজারের বাংলা হয়তো অখণ্ড সংখ্যা বা এরকম কিছু বলা হয়। ঠিক আছে, আমি সেজন্য বলি যে ইংরেজিটা মনে রাখবে, যাতে বাংলা করতে গিয়ে ওরা অনেক সময় এই হোল নাম্বার আর ইন্টিজারটাকে একই রকম লিখে ফেলে, তার জন্য ইংরেজিতে তাকিয়ে নেবে সঙ্গে সঙ্গে, যেখানে ইংরেজিতে তো নাম দুটো এক নয়, আলাদা আলাদা, তখন বুঝে যাবে। তাহলে এখানে স্বাভাবিক সেই সংখ্যা যখন বলছে, তখন কি শূন্যটাকে ধরবো না ধরবো না? ন্যাচারাল নাম্বারে 1 2 3 4 থেকে শুরু হয়। পূর্ণ সংখ্যা যদি বলা থাকতো তাহলে 0 থেকে শুরু হতো। তাহলে আমার যাই হোক, বর্গের গড় নির্ণয় করতে বলেছে, তাহলে বর্গ কত সবার আগে বার করো। প্রথম 5টা, 1 স্কোয়ার 1, 2 স্কোয়ার 4, 3 স্কোয়ার 9, 4 স্কোয়ার 16, and 5 স্কোয়ার 25। তাহলে এই কটা হচ্ছে আমাদের বর্গ। সেই বর্গ কোটার সমষ্টি আগে বার করে নি। তাহলে হচ্ছে 16 + 9 25, তাহলে 25 25 50, 50 আর 4
54 আর একে 55, তাহলে এদের সমষ্টি হয়ে যাচ্ছে 55। কটা একক? একক হচ্ছে 5, তাহলে 5 দিয়ে ভাগ করলাম, তাহলে 5 11 55। তাহলে এখানে হয়ে গেল, যে বর্গের গড় নির্ণয় করো, বর্গের গড় হয়ে গেল আমাদের 11। কারো কোনো প্রবলেম? কলকাতা পুলিশ কনস্টেবল 2017। নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। কারো প্রবলেম হলে মাইক অন করে বলবে, বারবার বলছি। নইলে মানে মাইক অন করে বলতে লজ্জা লাগলে মেসেজ আছে, মেসেজে লিখে দেবে যে এত নাম্বার, বলে দিন। 11 জন ক্রিকেট টিমের 11 জনের একটা ক্রিকেট টিমের ক্যাপ্টেনের বয়স 33 বছর, উইকেট রক্ষক তার থেকে 3 বছরের বড়। যদি এই দুজন টিমের মোট বয়স থেকে বাদ দেওয়া হয়, তবে অবশিষ্ট টিমের গড় বয়স মোট টিমের গড় বয়স থেকে 1 বছর কম হয়। টিমের গড় বয়স কত ছিল? ডাব্লিউপি কনস্টেবল 2022, সামনে আসছে 1 মাস পর পরীক্ষা। চলো, 11 জনের একটি ক্রিকেট টিমের ক্যাপ্টেনের বয়স ছিল 33 বছর, আর উইকেট রক্ষক তার থেকে 3 বছরের বড়। তার মানে দেখো 33, আচ্ছা ওটা মুছে দিই, সুবিধা হবে। একটা ক্রিকেট টিমে কজন থাকে? 11 জন থাকে। দুজনকে টিমের মোট বয়স থেকে বাদ দেওয়া হচ্ছে, তাহলে মোট বয়স যখন বাদ দেওয়া হচ্ছে, কত কত বাদ দেওয়া হচ্ছে? একজনকে 33 বছরের একজনকে বাদ দেওয়া হচ্ছে, উইকেট রক্ষক তার থেকেও 3 বছরের বড়, তার মানে আর একজনের বয়স কত? 36। এদের দুজনকে বাদ দেওয়া হচ্ছে, তাহলে কত বছর মোট বাদ দেওয়া হচ্ছে? 6 আর 3 9, 3 আর 3 6, তাহলে হচ্ছে 69 ইয়ার্স মোট বাদ দেওয়া হচ্ছে। তবে অবশিষ্ট টিমের গড় বয়স মোট টিমের গড় বয়স থেকে 1 বছর কম হয়। বাকি যে টিমটা পড়ে থাকলো তাদের গড় বয়স, এই যে মোট টিমের গড় বয়স তার থেকে 1 বছর কম হয়। তা টিমের স্যার গড় আরেকবার বয়স বলুন না। কত বছর হয়? হ্যাঁ দাঁড়াও, আমি একবার মানে অরিজিনাল কোয়েশ্চেন পেপারটা একবার খুলে একবার চেক করে নিই যে চঞ্চল স্যার এটা পিডিএফ করতে গিয়ে ঠিকঠাক লিখেছে তো। 11 জনের একটি ক্রিকেট টিমের ক্যাপ্টেনের বয়স 33 বছর, উইকেট রক্ষক তার চেয়ে 3 বছরের বড়। বেশ, যদি এই দুজনের বয়স টিমের মোট বয়স থেকে বাদ দেওয়া হয়, তবে অবশিষ্ট টিমের গড় বয়স মোট টিমের গড় বয়স থেকে 1 বছর করে কমে যায়। তাহলে টিমের গড় বয়স কত ছিল? দেখো এখন 11 জন থেকে দুজনকে বাদ দিয়ে দিয়েছে, তাই তো? তাহলে 9 জন হয়ে গিয়েছে ওরা। কতজন হয়েছে ওরা? 9 জন হয়ে গিয়েছে। 9 জনের গড় বয়স 1 করে কমে গিয়েছে। 9 জনের গড় বয়স যখন 1 করে কমে গিয়েছে এদের দুজনকে বাদ দেওয়ার পর, ঠিক, যাই হোক, উইকেট রক্ষক হোক ক্যাপ্টেন হোক ওসব তাকানোর দরকার নাই, দুজন বাদ গিয়েছে, তাহলে আমার পড়ে আছে কজন? 9 জন। তাহলে ওই 9 জনের গড় বয়স 1 করে কমছে, আমার 1 বছর করে কমছে। তাহলে ভালো করে ভেবে দেখো, যখন কমছে, কি করে কমছে? কারণ এরা দুজন দল থেকে বেরিয়ে গিয়েছে। তাহলে এরা দুজন যদি দল থেকে বেরিয়ে যায়, তাহলে এরা নিজেদের বয়সটা মোট বয়স থেকে তো বের করে নিয়ে গেছেই, উল্টে প্রত্যেকের গড় বয়স থেকে 1 করে কমিয়ে নিয়ে গিয়েছে, মানে 1 করে নিয়ে চলে গিয়েছে। তাহলে 9 জনের বয়স থেকে যদি 1 করে নিয়ে চলে যায়, তাহলে এদের এই 69 যে টোটাল নিয়ে গেছে, এর মধ্যে 9 জনের কাছ থেকে 1 করে নিতেই 9 খরচ হয়ে গিয়েছে। তাহলে বাকি বয়সটা কত পড়ে আছে? তাহলে বাকি বয়সটা পড়ে আছে 60। এই 60টাই হচ্ছে তখন কি, তখন হচ্ছে ওদের টিমের সঙ্গে বয়সের সঙ্গে সমান হচ্ছে। তাহলে দুজনের বয়সের সমষ্টি যদি 60 হতো, তাহলে বাকিদের সঙ্গে গড় বয়সটা কিন্তু সেম হতো, ওই 1 করে বেশি হতো না। তাহলে সেটাকেই, দুজন আছে তাহলে 2 দিয়ে ভাগ করলাম, তাহলে হয়ে যাবে 30। 2 30 60। তাহলে সেই হিসেবে আমি বলতে পারি যে দুজনের গড় বয়স, তাহলে এই টিমের গড় বয়স কত? টিমের গড় বয়স হচ্ছে 30 বছর। আই থিঙ্ক কারো কারো ধারণাতে একটা প্রবলেম হতে পারে এটাতে। একজন অন্তত বলো যে হ্যাঁ বলতে, আমি বলে দিচ্ছি আরেকটা। হ্যাঁ স্যার বলুন। হ্যাঁ, বাকি কেউ একদম বলো যে আমার সে বুঝতে পেরেছো, কেউ আছো বুঝতে পেরেছো?
কেউ বুঝতে পারে নাই? বেশ, আবার একবার বলে দিচ্ছি। দেখো এই অঙ্কটা না আমি এর আগের দিনও যখন করিয়েছিলাম তখন বলে দিয়েছিলাম তোমাদেরকে যে এটা আমাদের পিএসপি এবং ডাব্লিউবিপি দুজনেরই একটা ফেভারিট প্যাটার্ন, মানে ফেভারিট টাইপ এটা একটা, যে এরা কি করে, এরা এই দেখো এইরকম একটা অঙ্ক ছিল আগের দিন যেখানে, আচ্ছা এইটা না, ছাত্র সংখ্যা 7 দিন বৃদ্ধি পায়, এই যে এইরকম, যদি 8 জন মানুষের গড় বয়স 2 বছর করে বৃদ্ধি পায়, যদি 21 আর 23 বছর বয়স্ক দুজন মানুষের পরিবর্তে একই বয়সে দুজন মানুষকে অন্তর্ভুক্ত করা হয়, তার মানে কি? তার মানে হচ্ছে যে দুটো মানুষকে ওরা ইয়ে করে দিচ্ছে, চেঞ্জ করে দিচ্ছে, যে 21 আর 23 বছর বয়সে দুজন মানুষকে বার করে দিয়ে আবার নতুন দুটো বয়সের মানুষকে ঢোকাচ্ছে, মানে মানুষ রিপ্লেসমেন্ট, তার ফলে গড়ের পরিবর্তন। কি বললাম বুঝতে পেরেছো? একটা টিম আছে, সেই টিমের দুজনকে বার করে দেবে, দিয়ে নতুন দুজনকে ঢোকাবে, যার ফলে গড়ের কি পরিবর্তন হবে, অথবা যদি দুজনকে বের করে নিয়ে যায় তাহলে গড়ের কি পরিবর্তন হবে, অথবা যদি নর্মাল টিম আছে দুজনকে নতুন অ্যাড করলো তাহলে তাদের গড়ের কি পরিবর্তন হবে। আশা করি বুঝতে পেরেছি যে তোমাদেরকে টাইপটা কি জিজ্ঞাসা করে। তাহলে সেখান থেকে আমরা এখানে প্রশ্নটা দেখছি, ডাব্লিউবি কনস্টেবল 2022-এ এসেছিল, যে কোয়েশ্চেনটা এসেছে যে 11 জন টিমের, 11 জনের একটা ক্রিকেট টিম হয় আমরা জানি, সেই টিমে 33 বছর বয়সে একজন, আর উইকেট রক্ষক তার থেকেও 3 বছরের বড়, মানে একজনের বয়স 33, একজনের বয়স 36, এদের দুজনকে বাদ দিয়ে দিয়েছে। প্রথম কথা, আমার বক্তব্য তাহলে মোট কত বছর বাদ চলে গেল? 6 আর 3-9, 3 আর 3-6। ভালো করে বোঝো এটা, যে এরা দুজন যখন টিম থেকে বেরিয়ে যাচ্ছে, টিমের মোট বয়স 69 ইয়ার্স কমে যাচ্ছে। এতটা বুঝতে পেরেছো? এবার বোঝো, যখন এরা চলে যাচ্ছে তখন অবশিষ্ট টিমের গড় বয়স, অবশিষ্ট টিমের গড় বয়স মোট টিমের গড় বয়স থেকে 11 কম হয়। তার মানে সামথিং যখন এরা দুজন টিমের মধ্যে ছিল সেটাকে এরা মোট টিম বলছে, তখন যদি এদের গড় বয়স এক্স থাকে, তাহলে এখন এরা দুজন চলে যাওয়াতে প্রত্যেকের গড় বয়স x-1 হয়ে গিয়েছে, এক করে কমে গিয়েছে। ঠিক আছে, তাহলে এই যে এক করে বয়সটা কমে গেল, তাহলে আমার বক্তব্য কতজনের বয়সটা এক করে কমে গেল? 9 জনের বয়স এক করে কমে গেল, 1 বছর করে কমে গেল। তাহলে 9 জনের বয়স যদি 1 বছর করে কমে যায়, তাহলে এরা যে বেরিয়ে গেল যখন 69 ইয়ার্স নিয়ে বেরিয়ে গেল, তাহলে এদের এই যে 9 জনের বয়স এক করে কমাতে কত খরচ হলো, কতটা বয়স খরচ হয়ে গেল? 9 বছর বয়স খরচ হয়ে গেল। তাহলে বাকি বয়সটা কত করে থাকলো? 60 ইয়ার্স। তাহলে এদের বয়স যদি 60 বছর হতো, তাহলে কিন্তু বাকিদের গড় বয়সটা কিন্তু মানে কমতো না। যেহেতু এদের বয়স 69, 9 এক্সট্রা আছে এর মধ্যে, এদের মধ্যে, তাই ওরা বাকিদের বয়সও এক করে বাড়িয়ে রেখেছিল যতক্ষণ টিমের মধ্যে ছিল। যখন টিম থেকে এরা বেরিয়ে গেল, তখন নিজেদের বয়সটা তো বেরিয়ে গেলই, তার সাথে প্রত্যেকের কাছ থেকে এক নিয়ে বেরিয়ে গেল, অর্থাৎ ওই এক করে ওদের কাছে এক্সট্রা ছিল। তাহলে এই 69-এ যদি 9 এক্সট্রা থেকে থাকে, সেটা বাদ দিলে ওদের কাছে থাকলো 60 বছর। অর্থাৎ দুজন ছিল, দুজনের গড় বয়স তাহলে 2, 30, 60, অর্থাৎ এদের দুজনের গড় বয়স তাহলে 30 বছর যদি হতো, তাহলে প্রত্যেকের সঙ্গে সমান হতো। তাহলে এদের গড় বয়স 30, তাহলে এদের সঙ্গে সমান হতো, তখন এদের 9 জনেরও গড় বয়স 30। তাহলে বর্তমানে টিমের গড় বয়স কত বছর? 30 বছর। আগে কত ছিল যখন এরা দুজন টিমের মধ্যে ছিল? 31 বছর। আরো ভেবে রাখো, যে 30 বছর যদি গড়ে হয়, 9 জন আছে, তাহলে 9 × 3 = 270 বছর হচ্ছে টোটাল। এরা দুজন যখন টিমের ভেতরে ছিল তখন আরো 69 ইয়ার্স বেশি ছিল, আরো 69 ইয়ার্স মোট নয়। তাহলে 9 আর 6 মানে 7 আর 5 12, 7 আর 6 13, 3 হাতের একটা, দুইয়ের সঙ্গে 3, তাহলে 339। এই 339 কতজনের কাছে? 11 জনের কাছে ছিল। এবার এক এক করে বেশি পড়ে যাচ্ছিল তখন, তার সঙ্গে নিজেদেরটাও গড়টাও বেশি ছিল। 31 তখন 11 দিয়ে ভাগ করলে, চলো বোঝাতে পেরেছি? নাহলে আবার এক্স ধরে করতে হবে। অঙ্কটা করা যায় এক্স ধরে, কিন্তু আমার মনে হচ্ছে এরকম ভাবে করতে গেলে বেশি বড় হবে, এই আইডিয়াটা ধারণাটাই বেশি সহজ হবে। নেক্সট অঙ্কে যাচ্ছি। প্রথম 15টি বিজোড় সংখ্যার গড় কত? এক্সাইজ কনস্টেবল 2013। প্রথম 15টি বিজোড় সংখ্যার গড় কত?
খুব স্বাভাবিকভাবে একটা ছোট্ট জিনিস করে দেখো। ধরো 1 আছে, 2 আছে, 3 আছে, বিজোড় সংখ্যা বলেছে না, এটা কি আরো সহজ করি। 1 আছে, 3 আছে, 5 আছে, 7 আছে। আমি এরকম একটা ধরলাম, আর একটা ধরলাম 1 আছে, 3 আছে, 5 আছে, 7 আছে, 9 আছে। ঠিক আছে, কেন এমনটা ধরলাম? একটাই জিনিস দেখো, এখানে কটা সংখ্যা আছে? এখানে 4টে সংখ্যা আছে, অর্থাৎ জোড় সংখ্যায় সংখ্যা রেখেছি। এটাতে কটা সংখ্যা আছে? 5টা সংখ্যা আছে, অর্থাৎ বিজোড় সংখ্যায় সংখ্যা রেখেছি আমি। তাহলে সেই হিসেবে কেন রাখলাম? তাহলে দুবার দুটোটা আলাদা আলাদা কি হতে পারে এমন, সেটা আমি জানতে চেষ্টা করছি। কি হতে পারে? যখন বিজোড় সংখ্যায় থাকছে আমাদের নাম্বার লাইনটা বা প্যাটার্নটা, তখন এই যে 1 2 3 1 1 3 5 7 9, এদের গড় কত হবে? এদের গড় হবে ঠিক মাঝেরটা, 5। কি করে হয় স্যার? যোগ করে দেখো, 9 1 10, 7 3 10, 20, 20 আর মাঝে 5 যোগ করে হলো 25। সংখ্যা কটা আছে? 5টা। 5 দিয়ে ভাগ করলাম, 5 5 25, গড় হয়ে গেল 5। ক্লিয়ার হয়েছে জিনিসটা? বেশ, ওপরটায় তাকিয়ে দেখো, ওপরে তো মাঝখান বলে কিছু নেই। এদিকে যেমন দুটো বাঁ দিকে ছিল সংখ্যা, দুটো ডান দিকে ছিল সংখ্যা, মাঝেরটা হয়েছে। তাহলে ওপরে তো বাঁ দিক ডান দিক নেই, ওপরে এইদিকেও দুটো এইদিকেও দুটো, তাহলে মাঝখানে কি হবে? বলছে মাঝখানে এদের দুজনের মাঝখানে যেটা থাকবে সেটাই হবে। 3 আর 5-এর মাঝখানে কে আছে? 4 আছে, তাহলে গড় 4ই হবে। কি করে হবে দেখবে এখনই। 3 আর 1 4, 4 আর 5 9, 9 আর 7 16। তাহলে মোট যদি 16 হয়, মোট যদি 16 হয়, তাহলে কটা সংখ্যা আছে? 4টে সংখ্যা। 4 দিয়ে ভাগ করলাম, 4 4 16 হয়ে গেল, গড় 4। আইডিয়াটা ক্লিয়ার হয়েছে তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। চলো, তাহলে আমাকে বলেছে প্রথম 15টি বিজোড় সংখ্যার গড় কত। প্রথম 15টি বিজোড় সংখ্যার গড় কত? তাহলে ভালো করে ভেবে দেখো, আরেকবার লিখছি। 1 2 3 5 7, কটা সংখ্যা ছিল? একটা, দুটো, তিনটে, চারটে, 5টা সংখ্যা। ঠিক আছে, 5টা যখন সংখ্যা, তখন তাদের গড় হচ্ছে এই মধ্যমণি নাম্বারটা, সেটা কততম সংখ্যা? 3 নম্বর সংখ্যা। যদি এরকম ধরো, স্যার 15 হবে। 15 বলছো, দেখি করি। 1 2 3 5 7 9 11, এখানে কটা সংখ্যা আছে? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, 7টা। 7টা সংখ্যা আছে, তার মানে কত নম্বর সংখ্যাটা হচ্ছে? 4 নম্বর সংখ্যাটা হচ্ছে। আমি একটা জিনিস বোঝানোর চেষ্টা করছিলাম, যে যখন 5খানা সংখ্যা ছিল, তখন মধ্যমণি সংখ্যা গড় ছিল মাঝের 3 নম্বর সংখ্যাটা। যখন এখানে 7খানা সংখ্যা আছে, তখন এদের মধ্যমণি নাম্বার হচ্ছে একদম 4 নম্বর সংখ্যাটা। ঠিক আছে, অর্থাৎ আমি বলতে চাইছি যে এই মধ্যমণিটা বার করার নিয়মটা কি হতে পারে? যে যতগুলো সংখ্যা থাকে, তার সঙ্গে 1 যোগ করে 2 দিয়ে ভাগ করা। যদি এখানে 7টা সংখ্যা আছে, তার মানে 7টা সংখ্যা আছে, তার সাথে 1 যোগ করে 2 দিয়ে ভাগ করো, তাহলে 4 নম্বর সংখ্যাটাই হয়ে যাবে ওদের মাঝখানের সংখ্যা। তাহলে যদি আমাকে বলে যে প্রথম 15টা বিজোড় সংখ্যা, তাহলে প্রথম 15টা বিজোড় সংখ্যা 1 যোগ করো, তাহলে 16, 16/2, মানে 8 নম্বর যে বিজোড় সংখ্যাটা, সেটাই হয়ে যাবে আমাদের প্রথম 15টি বিজোড় সংখ্যার গড়। তাহলে 8 নম্বর বিজোড় সংখ্যা আমাদের অঙ্কে কি আছে? 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর, 7 নম্বর, তারপরে 8 নম্বর, 13 হচ্ছে গো। ও, আমি 2 ধরেছি। 15 হবে স্যার। হ্যাঁ, না না না, 15ই হবে, কারণ আমি তো 2 ধরে ফেলেছি, সরি। 2টা তো জোড় নয়, 2টা বিজোড়। তাহলে 1 3 5 7 9 11 13 13 15। 15। তাহলে 1 2 3 4 5 6 7 8, 8 নম্বর সংখ্যা হচ্ছে 15। তাহলে এখানে 15 হচ্ছে উত্তর। আচ্ছা, যারা বাকিরা 15 অ্যান্সার করলে, তারা মানে কি ভেবে করলে, মানে কিভাবে করলে? তারা কি যোগ করে করলে? না স্যার, পড়েছি বইয়ে ট্রিক্সে যে প্রথম এন সংখ্যার বিজোড় সংখ্যার গড় হচ্ছে এন, এভাবে, তাই ধরতে পারলাম। ও হো, ওইটা ঠিক। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, জটা বিজোড় সংখ্যা বলে দেবে, সেটা প্রথম প্রথম তালি হবে, ওই কত নাম্বার হবে ওইটা। এবার আমার হ্যাঁ। কেন ওই ট্রিকটা আমি তোমাকে কাজে লাগালাম, কারণ আমি ধরো এই জিনিসটাকে চেঞ্জ করে দিলাম, দিয়ে এরকম ভাবে দিলাম তোমাকে, যে 11
13, 15, 17, 19 এরকম করে দিল, দিয়ে বললো এদের গড় কত। আশা করি বুঝতে পারছো এবার যে হ্যাঁ এখানে স্যার, পাঁচ, হ্যাঁ স্যার, হ্যাঁ, পেরেছি। সেম গ্যাপে গ্যাপে যদি সংখ্যা থাকে তাহলে বিজোড় সংখ্যায় সংখ্যা আছে 5খানা, তাহলে মধ্যমণি 15 হচ্ছে এদের গড়। এটা স্যার 15 গড় হবে। হ্যাঁ, এরকম ব্যাপার। এইটা বোঝানোর জন্য এরকম ধরনের অঙ্ক প্যাটার্ন যাতে করতে পারো সেজন্যই একসাথে বুঝিয়ে দিলাম। চলো নেক্সট হ্যাঁ দেখ। স্যার। স্যার 2 নম্বর টিকটা বলবেন? হ্যাঁ, 2 নম্বর টিকটা যেটা বললেন এন দিয়ে, 2 নম্বর। 2 নম্বর টিকটা এন দিয়ে বললেন না? ওটা উনি বললেন যে এন খানা বিজোড়, প্রথম থেকে এন খানা বিজোড় সংখ্যার গড় সবসময় এনই হয়। মানে যদি 17খানা বিজোড় সংখ্যার গড় বলতো তাহলে 17ই হতো, 22টা বিজোড় সংখ্যার গড় বলতো তাহলে 22ই হতো, এরকম বলতে চাইলেন। মানে সে যটা বলবে ততই হবে নাকি উত্তর? হ্যাঁ, যদি প্রথম 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 15টা, প্রথম 17টা বিজোড় সংখ্যা বলে তখন এটা সম্ভব। তুমি জোড় সংখ্যা এইভাবে নিচে নিচে থেকে হিসাব করে নিতে পারো। প্রথম ধরো, প্রথম 4টে জোড় সংখ্যা কে কে, 2, 4, 6, 8, তাই তো? তাহলে এদের জোড় সংখ্যা, বা এখানে 8টা নিই না, 10 থেকে সুবিধা হবে। তাহলে এদের গড় কত হবে? আমি এখানে দেখালাম তোমাকে মধ্যমণি, 6 হয়ে যাবে অ্যান্সার এখানে। এদের গড় হয়ে যাবে, তাহলে 5খানা, প্রথম 5টি ইয়ের কি বলে জোড় সংখ্যার গড় হচ্ছে 6। তো এটা তো কোনো ট্রিক্সে কাজে লাগলো না, জটা বলবে তার সঙ্গে 1 যোগ করতে হবে, এটাও হতে পারে। হ্যাঁ স্যার, হ্যাঁ। যে 4 নম্বর প্রথম 4টে জোড় সংখ্যার গড় হচ্ছে, যদি বলা হয় যে 2, 4, 6, 8, তাহলে আমাকে বলেছে 4টে, তাহলে 4টের সঙ্গে 1 যোগ করে 5, এই মাঝখানে হচ্ছে 5, তাহলে 5 হয়ে যাবে গড়, এরকম আর কি, এটা হতে পারে ঠিক। ওকে স্যার। এইটা বলতে চাইছি। স্যার যদি পরপর সিকোয়েন্স নাম্বার থাকতো তাহলে কি হতো? পরপর সিকোয়েন্স নাম্বার বললে আপনি আপনি বলুন একটুখানি, একটা প্যাটার্ন বলুন কিরকম বলতে চাইছেন। মানে 2 থেকে শুরু না হয়ে যে কোনো একটা সংখ্যা থেকে শুরু হতে পারতো। না মানে ম্যাথ স্যার থেকে 5 পর্যন্ত নাম্বারের গড় কত? 10 মিনিট। যে আপনি যা, যা। আরেকবার বলুন। এন নাম্বার পর্যন্ত, দাঁড়া ওনার কথাটা একবার শুনে নিই, দিয়ে আরেকজন সব বলবে। আর কি বললেন, এন নাম্বার পর্যন্ত গড় যদি জিজ্ঞেস করতো, হুম। এন নাম্বার পর্যন্ত গড় যদি জিজ্ঞাসা করতো, তাহলে আমার একটাই বক্তব্য হচ্ছে, দেখুন এন তম নাম্বার পর্যন্ত যদি গড় জিজ্ঞাসা করতো তাহলে কি 1, তার সঙ্গে তারপরে, মানে এই প্যাটার্নটা কিরকম হবে, 1, 2, 3, 4, 5 এরকম করে হবে, না কিরকম হবে, 1, যখন 2 পরপর সিকোয়েন্সে থাকবে। পরপর সিকোয়েন্সে বলতে গেলে কি গ্যাপটা কত থাকবে? না 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 গ্যাপ, ওই 1 এর গ্যাপ থাকবে, 1 2 3 আচ্ছা, পরপর। 1, 2, 3, 4, 5 করে অসীম পর্যন্ত একটা সংখ্যা আছে, তার যোগ করলাম আমি, তাহলে কত হবে? আচ্ছা, এখানে এক্ষেত্রে সমান্তর প্রগতি বলে একটা জিনিস হয়, সেটা একটা আমাদের আলাদা টপিক, সেখানে পড়ানো হয়েছিল। জানি না আমাদের গ্রুপ সি গ্রুপ ডিতে এখন এসেছে কিনা, আই থিঙ্ক আসে না, এটা প্রাইমারি ব্যাচে করেছিলাম। স্যার, সমান, হ্যাঁ, স্যার বিজোড় সংখ্যা তুলে একটা জোড় করান তো স্যার, যে প্রথম জোড় সংখ্যার গড় n+1, একটা উদাহরণ দেন, করান তো স্যার। প্রথম কটি জোড় সংখ্যার গড়? প্রথম প্রথম 8টি জোড় সংখ্যার গড় করান, তো প্রথম যাতে 8টি, বুঝতে পারি, লিখে যাবেন। প্রথম 8টি জোড় সংখ্যার গড়, একটু আগে একটা জিনিস আপনাদেরকে দেখালাম, দেখুন 2, 4, 6, 8 এরকম প্রথম 4টি জোড় সংখ্যার গড় হচ্ছে, জটা জোড় সংখ্যা, কটা জোড় সংখ্যা আছে 4, তার সাথে 1 যোগ করলে 5। আপনি বললেন প্রথম 8টি জোড় সংখ্যার গড় কত হবে, তাহলে 8 + 1 9। হ্যাঁ স্যার, হ্যাঁ, এবার বুঝতে পারলাম, বুঝে গেছি। এইটা বুঝতে পেরেছেন না বলে দিতে হবে আবার? ক্লিয়ার হলো। আচ্ছা, ঠিক আছে, এবার ওনার কথাটা আসি। উনি যেটা জিজ্ঞাসা করলেন যে প্রথম n তম সংখ্যা পর্যন্ত তার গড় কত হবে। এখানে সমান্তর প্রগতি বলে একটা প্রগতি হয়, আর একটা গুণোত্তর প্রগতি বলে প্রগতি হয়। ইংরেজিতে নাম হচ্ছে এপি আর জিপি, অ্যারিথমেটিক প্রোগ্রেশন আর জিওমেট্রিক প্রোগ্রেশন। তাহলে সেখানে কি হয়, সেখানে আপনি যে কোনো নাম্বার প্যাটার্ন ধরতে পারেন, ঠিক আছে? আমি বারবার বলছি, মানে 1, 2, 3, 4, 5 এরকম ভাবে ডট 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 অসীম পর্যন্ত চলে গেছে, ইনফাইনাইট পর্যন্ত চলে গিয়েছে। তাহলে এখানে প্রথম পদটাকে ধরতে হয় এ, তাহলে সেটা হয় 1, ডিফারেন্স ধরতে হয় ডি, সেটা হচ্ছে 1, আবার শেষ পদটা কত সেটাও যদি আপনি না বলে দেন তাহলে করাটা একটু প্রবলেম। আপনি সাপোজ এখানে শেষ পদটা আপনার মতে আপনি যদি বলেন এন, তাহলে আমাকে এখানে শেষ পদটা এলটাকে ধরতে হবে এন, এরকম ভাবে ধরতে হবে। বুঝতে পেরেছেন আমি কি বলতে চাইছি?
আপনি এই এনটাকে আমি আরো সহজ করে দিই সবার জন্য। যদি এন না ধরে সাপোজ উনি আমাকে বললেন 200, এটা প্রথম 200 খানা নাম্বারের গড় কত হবে, তাহলে আমার এলটা হবে 200। ঠিক আছে, বেশ। দিয়ে এখানে আমার এদের সমষ্টি বার করতে হবে, মানে একের সঙ্গে 2 যোগ, 2 এর সঙ্গে 3 এর যোগ, 3 এর সঙ্গে 4 এর যোগ, 4 এর সঙ্গে 5 এর যোগ, 5 এর সঙ্গে 6 এর যোগ, 6 এর সঙ্গে 7 এর যোগ, এমন করতে করতে 200 পর্যন্ত নাম্বার লিখে লিখে যোগ করতে হবে। তাহলে এত কি যোগ করা পসিবল না? একটা সহজ সূত্র আছে, সাম অফ nth নাম্বার, সেটা হচ্ছে n/2 ইন্টু a প্লাস এল। ঠিক আছে, এখানে হচ্ছে জটা পদ বলেছে আমাকে। ঠিক আছে, তাহলে জটা পদ বলেছে, তাহলে এই 200 পদটা কততম পদ? 200তম পদ। কারণ এখানে প্রথম পদ 1, দ্বিতীয় পদ 2, তৃতীয় পদ 3, তাহলে সেই হিসেবে 200টা হচ্ছে 200তম পদ। সেই জন্য আমি এন 200 খানা পদ আছে, তাই এন এর জায়গায় 200 লিখবো, বাই 2। এখানে এ কত আছে? 1 থেকে শুরু হচ্ছে, শেষ কত হচ্ছে? 200তে শুরু হচ্ছে, শেষ হচ্ছে। তাহলে সেই হিসেবে এখানে ফার্স্টে এই দুটো কাটাকাটি করে কত হলো? 100। ভেতরে কত হলো? 200 প্লাস 1, তাহলে হচ্ছে 201। তাহলে 201 এর সাথে এটা আমি গুণ করলাম, তাহলে 201, তারপরেও দুটো শূন্য বেরিয়ে গেল। এবার আমাকে বার করতে দিয়েছে উনি গড়, গড় কত হবে। তাহলে যদি এন 200 খানা সংখ্যার, আমি এটাকে এন না লিখে এস 200 লিখি, দাঁড়াও, এস 200 মানে 200 খানা সংখ্যার সামেশন যোগ বার করছি, তাই এস লিখলাম। তাহলে এরকম ভাবে লিখতে হয় ওখানে আর কি। তাহলে প্রথম 200 খানা সংখ্যার যোগ হচ্ছে এই সংখ্যাটা। তাহলে একে যদি গড় বার করতে চাই, তাহলে 200 দিয়ে ভাগ করব। এককটা কত আমার? 200 খানা সংখ্যা আছে, তাহলে দুটো শূন্য কেটে গেল। এটা 2 দিয়ে করব, তাহলে ভাগ করব, তাহলে 201 টাকাকে দুজনের মধ্যে ভাগ করলে কত হয় গো? 100 টাকা, তার সঙ্গে 50 পয়সা, তাহলে 100.5। ম্যাডাম, বুঝতে পেরেছেন? হ্যাঁ স্যার। আচ্ছা, আপনি মানে সমান্তর প্রগতিটা সম্বন্ধে অবগত আছেন? আমি ছিলাম, এখন ভুলে গেছি, অনেকদিন প্র্যাকটিস হয়নি। আচ্ছা, চিন্তা নেই, আমি আমি মানে এই ইয়েগুলো করিয়ে দিই, দিয়ে মানে এই চ্যাপ্টার ওয়াইজ সালের কোয়েশ্চেন গুলো করিয়ে দিই, তারপর এরকম ধরনের আসবে সেগুলো করিয়ে দেবো আমি। অথবা মানে এইগুলোই করাতে করাতে এমন অঙ্ক আসবে যেখানে সমান্তর প্রগতি লাগবে, তা তখন আমি এরকম ভাবে সূত্রগুলো করিয়ে দেবো, তখন আরো মানে বুঝে যাবে। চলো নেক্সট অঙ্কে যাচ্ছি। 30 জন বালিকার বয়সের গড় 13 বছর, তাদের প্রথম 18 জনের বয়সের গড় 15 বছর, বাকি 12 জনের বয়সের গড় কত? আচ্ছা, সব অঙ্ক করবো না, এটা এই এখনই করলাম একটা অঙ্ক, সেম অঙ্ক দিয়ে স্যার দিই। এটা 10 অ্যান্সার হবে। আচ্ছা আচ্ছা, দাঁড়াও দেখে নি একবার। কারো প্রবলেম হলে বলবে যে করে দিন, তখন আমি করে দেবো, নাহলে সেম অঙ্কগুলো স্কিপ করছি। হ্যাঁ, নাহলে এত অঙ্ক সব করতে গেলে আর হয়ে গেছে তার মানে আমাদের। নেক্সট অঙ্কে চলে যান, বাকি যারা আছেন, আমি তারপরে অঙ্কটা দেখছি। এই দেখুন আবার দিয়েছে সেই পরিবর্তন। ঠিক আছে, ওদের এত ভালো লাগে, এই একজন মানুষকে চেঞ্জ করে আরেকজন মানুষকে বসালাম, এই বয়সে নিয়েছে, তার বয়স কত। তার ফলে আপনাদের কাছে অনুরোধ, আপনারা যেন প্যাটার্ন গুলো বুঝে নিন, যে এই প্যাটার্নে প্রশ্ন করছে, এই প্যাটার্নটা ওদের খুব ভালো লাগে। স্যার। হুম, বলুন। ও, কিছু আমি ওনার ওই অঙ্কটা ওই ইয়ে দেখছিলাম যে উত্তর কত, 30 জন বালিকার বয়সের গড় প্রথম 18 জন, ওইটা 16, উত্তরটা ওটা হচ্ছে বি অ্যান্সার দেওয়া আছে আমার এখানে। 16 বি, 16 বি, 10 বছর উত্তর দেওয়া আছে। আপনার 10 বছর হয়েছিল? হ্যাঁ স্যার। হ্যাঁ, ঠিক আছে। 10 জন বালিকার মধ্যে 6 বছর বয়সের এক বালিকাকে নতুন এক বালিকা দ্বারা পরিবর্তন করে দিয়েছে। বেশ, 10টা বালিকা আছে একটা জায়গাতে, সেখানে 6 বছর বয়সের একটা বালিকা ছিল, সেই বালিকাটাকে বার করে দিয়েছে, দিয়ে একজন নতুন একজনকে ওইখানটায় প্রবেশ করিয়েছে। যাতে কি হয়েছে, বাকি সবার গড় বয়স 1 করে বেড়ে গিয়েছে। তাহলে নতুন বালিকাটির বয়স কত হয়েছে? লেডি কনস্টেবল 2013-র প্রশ্ন এটা। আমার একটাই বক্তব্য, আপনারা না অঙ্কটার গভীরে
কোনো ক্যালকুলেশনে যাবেন না। আপনারা সবার আগে সহজ করে ভাবার চেষ্টা করুন জীবনে। মানে জীবনের সাথে ওতপ্রোতভাবে তো আমরা পার ডে প্রচুর হিসাব করি। তাহলে সেই হিসেবের মানে কত টাকা, কত এই যে সোনার দাম উঠছে বাড়ছে, তাহলে কারো যদি এখন একটা 6 গ্রামের কিছু কেনার ইচ্ছে ছিল, তার দামটা এখন কত বাড়লো, 1 মাস আগে সেটা হিসাব করে রেখেছিল, এখন কত বাড়লো। আমার মনে হয় ওই হিসাবগুলো আরো সূক্ষ্ম হিসাব এইসব হিসাবের থেকে। তারা যারা এইগুলো করতে পারে, তারা বা পার ডে যারা মাছের বাজারে গিয়ে অন্তত মাছ কেনে, যে হঠাৎ করে মানে আমি নিজেই পাই না, আটকে যাই হট করে বলে কত করে কেজি গো, 170 টাকা। আর ওজন কত হয়েছে? এই 725 গ্রাম মতো হয়েছে। আমি হিসাব করতে লাগি যে নিয়ে এখন তাহলে কত হবে আর কি। তা ওরা পট করে উত্তর বলে দেয়। তাহলে এই ধরনের বাস্তবে যারা হিসাব করে প্রতিদিন এত, তাদের পক্ষে এইসব অঙ্কগুলো কোনো ব্যাপারই নয়। 10 জন বালিকার মধ্যে 6 বছর বয়সের এক বালিকাকে নতুন এক বালিকা দ্বারা পরিবর্তন করলে তাদের বয়সের গড় 1 বছর বৃদ্ধি পায়। তাহলে ভালো করে ভেবে দেখুন, যে চলে যাচ্ছে সে নিজের সঙ্গে কত বছর বয়স নিয়ে চলে যাচ্ছে? 6 বছর বয়স নিয়ে বেরিয়ে চলে গেল। বুঝতে পেরেছেন? এবার নতুন এক বালিকা এসেছে। সে নতুন এক বালিকা এসে নিজের বয়সটা এতটাই নিয়ে এসেছে যে বাকি প্রত্যেকের গড় পরিবর্তন করলে 1 বছর করে বৃদ্ধি পায়। ছিল কজন? 10 জন। তাহলে বাকি 9 জনের বয়স যদি 1 বছর করে বৃদ্ধি পায়, তাহলে এদের বয়স, বাকি 9 জনের বয়স বাড়াতেই তো ওই মেয়েটার 9 বছর বয়স খরচ হয়ে গেল। কি বললাম বুঝতে পেরেছেন? তাহলে ওই মেয়েটার 9 বছর বয়স খরচ হয়ে গেল বাকিদের বয়স 1 বছর করে বাড়াতে, গড় বয়সটা 1 বছর করে বাড়াতে। এবার যে মেয়েটা ছিল, সে আগে যে ছিল সে 6 বছর বয়সের ছিল, তখন বাকিদের সঙ্গে সে সেম সেম ছিল। কিন্তু এখন সে বাকিদের সঙ্গে গড়ে সমান হওয়ার জন্য সে কি করলো? তাকেও গড় বয়সটা 1 বাড়াতে হলো। অর্থাৎ তার বয়সটা কত হতো? সবার সঙ্গে সমান করার জন্য তার বয়সটাকেও 7 হতে হবে এখন, তবে গিয়ে বাকিদের সঙ্গে গড় বয়সে সে সেম হবে। তাহলে এই যে নতুন মেয়েটা এসেছে, তার বাকিদের সঙ্গে যদি সেম বয়স হতে হয়, তাহলে তাকে 7 বছর বয়স হতে হবে। উল্টে বাকিদের মধ্যে 9 বছর বয়স আবার সে ভাগ করে দিচ্ছে। অর্থাৎ তার মোট বয়স হচ্ছে 7 আর 9 যোগ করে আমাদের এই 16 বছর। আইডিয়াটা বুঝতে পেরেছেন কিনা পারেননি? কেউ বলুন। স্যার একটু বলুন আগে। আমার বক্তব্য যে ধরো যে 6 বছর বয়সের একজনকে নিয়ে যেই চলে গেল, তার বদলে যদি 6 বছর বয়সেরই আর একজনকে নিয়ে এসে ওই দলে ভরে দিত, তাহলে কি গড়ের কোনো চেঞ্জ হতো? না স্যার। না স্যার। তাহলে গড়ের কোনো চেঞ্জ হতো না। তাহলে চেঞ্জটা হলো কি জন্য? কারণ যাকে নতুন এনেছে তার বয়সটা অনেকটা বেশি, সেই জন্য গড় বয়সটা সবার বেড়েছে। তাহলে কতটা বেশি? আমার বক্তব্য, ওই 10 জনের মধ্যে বাকি 9 জনের গড় বয়স এক এক করে বাড়িয়ে দিয়েছে। তার মানে ওই 9 জনের 1 করে বাড়াতে তার বয়সটা মিনিমাম বাকিদের থেকে 9 বছর বেশি তো হতেই হবে। হ্যাঁ স্যার। এবার বক্তব্য আমার, যে ভাবো যে যদি 9 বছর এখানে খরচ হয়ে গেল ওই মেয়েটার বয়স বাকিদের 1 করে বাড়াতে, তাহলে ওর বয়সটা বাকিটা পড়ে থাকবে। তাহলে ওর বয়সটা যদি এখন বাস্তবে 6 হয়ে থাকতো আগের মেয়েটার মতন, তাহলে তো প্রত্যেকের থেকে ওর গড় বয়সটা 1 কম হতো। তাহলে সেই হিসেবে ওর গড় বয়সটাও 1 বেড়েছে। তাহলে সেটা 6 থেকে 7 হয়েছে এখন। সেজন্য তাহলে এই মেয়েটার বয়স হতেই হবে 9 + 7 16 বছর। তবে মেয়েটা বাকিদের সঙ্গে সমান হওয়ার জন্য নিজে 7 এবং এক্সট্রা 9 বাকিদের বয়স 1 করে বাড়ানোর জন্য দিয়ে টোটাল মেয়েটার বয়স হয়ে যাবে 16 বছর। কনফিউশন তো থাকবে, একটু তোমাদেরকে একটু চেঞ্জ করতে হবে। ঠিক আছে? মানে যার আইডিয়াটা ক্লিয়ার হয়েছে সেই আর কি বলতে পারবে জিনিসটা, আদারওয়াইজ চাপ থেকেই যাবে। এটা একটু আইডিয়াটা তোমাদেরকে করতেই হবে। আমার মোট কথা বক্তব্য, সবসময় চেষ্টা করবে যে কতটা পরিবর্তন হচ্ছে, সেই পরিবর্তনটা কত হচ্ছে সেটা বার করার জন্য, ব্যাস তাহলেই হয়ে গেল। এটাকে কঠিন করে করা যেতে পারে কিনা আই হ্যাভ নো আইডিয়া, একটু চেক করা যেতে পারে। যে আরে এক কাজ করো যে, স্যার এখানে কি 10 জনেরই বয়স 1 বছর করে বেড়েছে? হ্যাঁ ও, মানে আমি এক্স ধরে করেছিলাম তো, মানে 15 অ্যান্সার আসছিল,
মানে ওটা আমি ভাবিনি, যে আমি ভাবছিলাম যে 9 জনের বয়সটা বাড়লো 1 বছর করে। হবে না, ওটা হবে না। বারবার দেখি, দেখি একবার। পরে আবার পরে বুঝতে পারলাম যে না, সবারই বয়সটা বেড়েছে, ওই জন্য 16 আনসার হলো। এইটা ধরো পূর্বে আহ, সবার আমি ধরলাম যে পূর্বে এক্স ধরে বলছো তো, আমি আবার চেষ্টা করি। পূর্বে সবার গড় বয়স 10 জনের মধ্যে গড় বয়স ছিল এক্স বছর করে। 10 জনের গড় বয়স ছিল এক্স বছর করে। তাহলে 10 জনের মোট বয়স কত ছিল? 10x। ব্যাস, তার মধ্যে 6 বছর বয়সের এক বালিকাকে ওরা এখন বের করে দিয়েছে। তাহলে 6 বছর বয়স, -6। হ্যাঁ, বালিকাকে বের করে দিয়েছে, দিয়ে ওর বদলে একটা অন্য একজনকে নিয়ে এসেছে। ব্যাস, এইখানেই গন্ডগোল হয়ে যাবে গো। এই যে অন্য একজনকে নিয়ে, এমনি নর্মাল আইডিয়াতে ওটা তো ঠিক আছে স্যার, 10 জনের 1 বছর করে বাড়ছে মানে 10 বছর, আর যে রিপ্লেস হচ্ছে তার তো 6 বছর অলরেডি থাকতে হবে, প্লাস এই 10 বছর বাড়ছে, তো 10 + 6 তো 16 বছরই হয়। হ্যাঁ 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 হ্যাঁ, আমি যেটা বললাম ওইটাই আর কি। আপনি বললেন 10 বছরে বাড়াতে 1 করে 10, আর তার সঙ্গে 6 বছর থাকছে, দিয়ে 16 বছর। তা আমি আর কি এক্স ধরে, ওটা যাতে একটু বুঝতে অসুবিধা হচ্ছে, এক্স ধরে করার চেষ্টা করছিলাম। ধরো পূর্বে প্রত্যেকের গড় বয়স ছিল এক্স বছর, আর বর্তমানে 1 বছর করে বয়স বেড়ে সেটা x+1 বছর হয়ে গিয়েছে। তাহলে আগে আগে ওদের মোট বয়স কত ছিল? আমি একটা জিনিস বলছি, আগে ওদের মোট বয়স কত ছিল? 10 জনের ছিল 10 × x, ঠিক আছে? এখন তো 10 জনাই আছে, একটা মেয়ের পরিবর্তন হয়ে নতুন মেয়ে এসেছে, মানে মেয়ের সংখ্যা তো 10টাই। তাহলে এখানে 10 দিয়ে গুণ করলাম x+1, মোট মোট বার করতে গিয়ে মোট বয়স। তাহলে এদের দুজনের মধ্যে পার্থক্যটা কি? এদের দুজনের মধ্যে পার্থক্য, আহ সম্পর্ক হচ্ছে 6 বছর বয়সের একজন চলে গিয়ে নতুন একজন এসেছে। উম, স্যার ঠিকই আছে এটা, 16 হ্যাঁ, আনসার। বেশি 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 ঘজঘট হয়ে যাচ্ছে, বেশি ইয়ে হয়ে যাচ্ছে। স্যার এটা একটা ফর্মুলা আছে, হ্যাঁ বলুন। মানে একজনের পরিবর্তে আরেকজন আসলে টেকনিকটা হচ্ছে প্রথমে ওল্ড ভ্যালু দিতে হবে, হুম, তারপরে বাড়লে প্লাস, না কমলে মাইনাস, ইনটু টোটাল নাম্বার, তাহলে হয়ে যাবে। করুন। বলুন তাহলে কি বলছেন, মানে ওল্ড ভ্যালুটা মানে? প্রথমে ওল্ড ভ্যালু, পুরাতন ওল্ড ভ্যালু কত বছরের? 6 বছর। বেশ, ওটা 6 বছর লিখুন। তারপরে হচ্ছে এবার বেড়েছে না কমেছে, 1 বছর বৃদ্ধি হয়েছে, তাহলে +1। ব্যাস, এবার হচ্ছে ইনটু টোটাল নাম্বার। টোটাল নাম্বার মানে টোটাল 10। নাম্বার, হ্যাঁ ব্যাস হয়ে গেল। 6 × 7 × 10। না স্যার, আগে গুণের কাজ হবে, আগে ও গুণের কাজ হবে। সরি সরি, 10 × 10, 10 × 6 = 16। আচ্ছা আচ্ছা এটা মানে ট্রিক, একজনের পরিবর্তে আরেকজন আসলে এরকম অঙ্ক থাকলেই ব্যাস এটাই, মানে আচ্ছা ওল্ড আচ্ছা ওল্ড প্লাস মাইনাস ইনটু টোটাল নাম্বার। আচ্ছা, 16। আচ্ছা, বেশ, সবাই দেখে নিলে তাহলে ট্রিকটা। এক্স ধরেও করা যায়। হ্যাঁ, উনি যেটা করলেন ওটাই, এই যে 10 জন, ওনার আগে যে যিনি বললেন তাতে 10 জনের 1 বছর করে বেড়েছে, তাহলে 10 × 10 বছর লেগে গেল বাড়াতে। আর পূর্বে ওর বয়স কত ছিল? 6 বছর, 16, ওইটাই উনি করলেন। তবে আমার বক্তব্য, আমি নিজে ঠিকঠাক মানে খুব একটা ইয়ে জিনিস পছন্দ করি না, বেসটা পছন্দ করি। তবে অবশ্যই হ্যাঁ স্যার, আপনি ঠিক করেছেন, আপনি এটা করেছেন, এটা ঠিক, খুবই ভালো এটা। ট্রিক তো বটে। আমি আরে কি বলো দেখি, আমি ট্রিকে প্রত্যেকে আমি জানি যে ওই দুনিয়ার ট্রিক নিয়ে একটা স্টুডেন্ট অন্তত পরীক্ষা হলে মাথায় যেতে পারে না। ট্রিক তাদের পক্ষে মনে রাখা সম্ভব যারা নিয়মিত অঙ্কটাকে নিয়ে চর্চা করে। হ্যাঁ ঠিক বলেছেন। হ্যাঁ, হ্যাঁ, নইলে আমার কাছে ট্রিক বেসিক দুটোই আছে, কিন্তু একটু মাঝে মধ্যে প্র্যাকটিস না করলে ভুলে যাই। এবার আপনি আহ, মনে করানো বলে আমার মনে পড়লো। হ্যাঁ, আমি ওই জন্য ট্রিকটার উপরে খুব একটা আমার স্টুডেন্টদেরকে আমি ইয়ে করি না। আমি সবাইকে বলি ট্রিক অবশ্যই তুমি মনে রাখো। একটা অঙ্ক, ধরো মিশ্রণে অঙ্ক করছি, মিশ্রণে 7 রকমের অঙ্ক হয়, 7 রকমের অঙ্কের হয়তো 14টা ট্রিক হয়, তুমি 14টা ট্রিক মনে রাখতে পারবে তো? তার থেকে মনে হয় বেসটা ভালো করার ঠিক, যে অঙ্কটা কিভাবে হচ্ছে। অবশ্যই তুমি চলো, আবার ঠিক বলবে, যেটা হবে না আমাদের তাতে সেটা বলে দেবে। চলো, 20 জন ছাত্রের একটি শ্রেণীতে অঙ্কে ছাত্রদের মোট নম্বর ছিল 1000, ছাত্রদের অঙ্কে গড় নাম্বার কত? 20 জন ছাত্রের এক শ্রেণীতে অঙ্কে ছাত্রদের মোট নাম্বার ছিল 1000, ছাত্রদের অঙ্কে গড় নাম্বার কত? এটা কোনো অঙ্ক হলো? স্যার 50। এক্স্যাক্টলি। চলো নেক্সট অঙ্ক। বাকিরা বুঝতে পারলে তো? মোট নাম্বার বলে দিয়েছে, একক বলে দিয়েছে, তাহলে মোটকে একক দিয়ে ভাগ করলেই গড় পেয়ে যাবো। তাহলে 1000কে 20 দিয়ে ভাগ করেছেন উনি, 50 পেয়ে গেছেন। চলো তারপরে 19 নাম্বারে যায়। প্রথম 30টি অখণ্ড সংখ্যার যোগফল কত? এই যে কিরকম, দেখো, মানে কেপি সার্জেন্ট 2021-এর প্রশ্ন এটা। এই প্রশ্নে
ওরা বাংলা তো লিখেছে, তার সঙ্গে ইংরেজি লিখেছে। একটু আগে যখন নাম্বারগুলো আমি লেখাচ্ছিলাম তখন কিন্তু বলেছিলাম ন্যাচারাল নাম্বার মানে স্বাভাবিক সংখ্যা, তারপরে হোল নাম্বার মানে হচ্ছে পূর্ণ সংখ্যা বা অখণ্ড সংখ্যা। আচ্ছা, পূর্ণ সংখ্যা। তারপরে হচ্ছে মাইনাস গুলোকে যখন ধরা হবে তখন সেটা হচ্ছে অখণ্ড সংখ্যা। তাহলে বাংলা করার সময় লিখে দিয়েছে অখণ্ড সংখ্যা, কিন্তু ব্রাকেটে ইংরেজিতে ওরা লিখে দিয়েছিল ন্যাচারাল নাম্বার। তার মানে কি, তোমাকে জানতে হবে ইংরেজিটা অবশ্যই। ঠিক আছে, এরা কিন্তু বাংলায় অখণ্ড বলে দিচ্ছে, কিন্তু অখণ্ডর প্রকৃত যেটা সেটা হচ্ছে ইন্টিজার, অর্থাৎ মাইনাস নাম্বার সমেত। কিন্তু ইংরেজিতে পরিষ্কার বলে দিচ্ছে যে ন্যাচারাল নাম্বার। আর ন্যাচারাল নাম্বার মানে স্বাভাবিক সংখ্যা, সেটা কত থেকে শুরু হয়? 1 2 3 4 থেকে শুরু হয়। পূর্ণ সংখ্যা বা হোল নাম্বার কত থেকে শুরু হয়? 0 থেকে শুরু হয়, 0 1 2 3 4। এই যে অখণ্ড সংখ্যা বা ইন্টিজার, ইন্টিজার কত থেকে শুরু হয়? শুরুর তো কোনো শেষ নাই, যেখান থেকে খুশি শুরু হতে পারে। মাইনাস ইনফিনিটি থেকে একবারে ডট 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 -2 -1 থেকে 0, মানে মাইনাস সমেত আর কি, এই জিরোর লেফট সাইডটাও বটে। বুঝতে পেরেছো? চলো তাহলে এখানে ওই যে বলেছে আহ প্রথম 30টি অখণ্ড সংখ্যার যোগফল কত, মানে 1 থেকে 30 পর্যন্ত সংখ্যার যোগফল জানতে চেয়েছে আমার কাছে এখানে। ঠিক আছে, বলবো গো? উত্তর বলবো এটা স্যার, হ্যাঁ হ্যাঁ বলো। 465। 465 বলছে, বাকিরা? আমি ট্রিক্সে করলাম। হ্যাঁ এটাই এটাই। একটু আগেই করালাম। n তম সংখ্যার যদি আমাকে আমাকে নাম্বার প্যাটার্নটা বোঝো, 1 2 3 4 5 এরকম করতে করতে ডট 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 করে 30 পর্যন্ত আছে। তাহলে প্রথম পদ a কত? 1। ডিফারেন্স কত করে? 1 করে ডিফারেন্স, তাহলে d ডিফারেন্স 1। শেষতম পদ কত? শেষতম পদ হচ্ছে 30। কতগুলো পদ আছে? 30 খানা পদ আছে। তাহলে আমার সূত্র কি ছিল? এসএন এর সূত্র ছিল n/2 ইন্টু a প্লাস l। তার মানে n টা কত? 30। সেটাকে 2 দিয়ে ভাগ করলাম। প্রথম পদ কত? 1, শেষ পদ কত? 30। ব্যাস হয়ে গেল। কারো বুঝতে অসুবিধা হলে বলো। না স্যার, আমার ট্রিক্সটা বাকিটা? স্যার যেটা করেছিলাম n হ্যাঁ, * n+1/2। n ইন্টু n প্লাস ওয়ান বাই n ইন্টু n প্লাস 1/2। 2 তুমি সেম, এই আপনার সেম এটাই। হ্যাঁ হ্যাঁ বুঝে দিয়েছি। আচ্ছা, এখানে বাকি ধরো কেউ একজন এসেছো যে সে বলছে আমি স্যার এই সূত্র মনে রাখতে পারলাম না, তাহলে কোনো অসুবিধা নাই। তুমি দেখো 1 2 3 ডট 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 করে এরকম ভাবে ধরো একটা, আমি বলছি 14 15, ঠিক আছে, দিয়ে এখানে আবার ধরো 16 17 এন্ড ডট 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 করে আবার কি শেষে 29 30, এরকম 30 পর্যন্ত সংখ্যা আছে। আমার বক্তব্য, এই 1 এর সঙ্গে 29 যোগ করলে কত? 30। তারপর 2 এর সঙ্গে 28 যোগ করলে কত? 30। 3 এর সঙ্গে 27 যোগ করলে কত? 30। 4 এর সঙ্গে 26 যোগ করলে কত? 30। 5 এর সঙ্গে 25 যোগ করলে কত? 30। এরকম ভাবে 14 এর সঙ্গে একদম 16 যোগ করলে কত? 30। তাহলে প্রথম 1 থেকে 14 পর্যন্ত সংখ্যা আর এদিকে 16 থেকে 29 পর্যন্ত সংখ্যা যদি যোগ করো, তাহলে 14টা এমন পেয়ার আসবে, জোড়া আসবে, যাদের যোগফল হচ্ছে 30। বুঝতে পেরেছো? তো 14টা এমন জোড়া এসেছে যাদের যোগফল হচ্ছে 30। তাহলে বাকি আর কত পড়ে থাকবে? তাহলে 30 করে জোড় আছে কতগুলো? 14 খানা। তুমি গুণ করে দিলে 14 দিনে 42। ঠিক আছে, তাহলে বাকি কোন সংখ্যা দুটো পড়ে থাকলো? একটা 30 পড়ে থাকলো, একটা 15 পড়ে থাকলো। তাহলে এদের দুজনের যোগফল কত? 45। ব্যাস, তুমি 420 সঙ্গে 45 যোগ করে দিলে 465 হয়ে গেল অ্যান্সার। কোনো সূত্রই লাগলো না এখানে। বুঝতে পেরেছো? m সংখ্যক মানুষ একটি দ্রব্য r দামে কিনতে সম্মত হন। যদি তাদের মধ্যে 4 জন মানুষ চলে যায় তবে বাকিদের
ওই একই দামে দ্রব্যটি কিনতে প্রত্যেককে কত টাকা বেশি দিতে হবে? এম সংখ্যক মানুষ একটি দ্রব্য আর দামে কিনতে সম্মত হয়। যদি তাদের মধ্যে 4 জন মানুষ চলে যায়, ভাবো এম সংখ্যক মানুষ এসেছে, আমরা সবাই মিলে সমবেতভাবে টাকা দিয়ে অনেক সময় একটা জিনিস কিনি না, তাহলে স্যার এম সংখ্যক মানুষ এসেছে আর দাম স্থির হয়েছে কিনবো বলে, এখন 4 জন ওদের মধ্যে কমে গিয়েছে, তাহলে মাথা পিছু টাকা বেশি লাগবে। তবে বাকিদের ওই একই দামে দ্রব্যটি কিনতে কত টাকা বেশি দিতে হবে? তাহলে আগে ভাবো, যদি আর টাকা এম জন মানুষ দিত, তাহলে প্রত্যেকে কত টাকা করে দিত? আর বাই এম করে। কিন্তু বর্তমানে ওদের এই আর বাই এমটা ডান সাইডে লিখি, সুবিধা হবে। বর্তমানে ওদেরকে আরো বেশি টাকা দিতে হবে, কারণ ওদের মধ্যে 4 জন চলে গিয়েছে। টাকা তো 8 টাকায় আছে, কিন্তু লোক কমে গিয়েছে, m-4। তাহলে বলেছে যে এখন কত বেশি দিতে হবে। তাহলে অবশ্যই আমরা জানি যে বাঁ দিকের এইটা বেশি, ডান দিকের থেকে কত বেশি বার করতে গেলে এদের মধ্যে বিয়োগ করতে হবে। তাহলে এখানে কি করব, m ইন্টু m-4। তাহলে ওপরে এই বাঁ দিকে m-4 এর নিচে আছে, তাই শুধু এমটা ওপরে গুণ হয়ে যাবে, তাহলে হয়ে যাবে এম আর মাইনাস, এদিকে এম আছে, তাহলে এখানে কি হবে আর ইন্টু m-4। তাহলে সেই হিসেবে এখানে হচ্ছে এম আর মাইনাস এম আর মাইনাস 4r, আর এখানে নিচে থেকে গেল এম স্কোয়ার মাইনাস 4m প্লাস এম আর মাইনাস এম আর কেটে গেল, তাহলে উপরে পড়ে থাকলো, আচ্ছা ভেতরে মাইনাস ছিল তাই এটা প্লাস হয়ে যাবে, এই মাইনাসটা ভেতরে গিয়ে মাইনাসে মাইনাসে গুণ হয়ে প্লাস হয়ে যাবে। তার জন্য এখানে উপরে থেকে গেল 4r, নিচে থেকে গেল এম স্কোয়ার মাইনাস 4m, 4r তলায় এম স্কোয়ার মাইনাস 4m। তাহলে এটা হচ্ছে অপশন বি হচ্ছে আমাদের অ্যান্সার। কেউ না বুঝতে পারলে বলবেন, সঙ্গে সঙ্গে বলবেন। সবাই বুঝতে পেরেছেন তো? হ্যাঁ স্যার। কি হ্যাঁ না না কি বললেন বুঝতে পারলাম না। হ্যাঁ স্যার। আচ্ছা আচ্ছা চলো। 21, 3টি সংখ্যার গড় 80, প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার দ্বিগুণ থেকে 10 বেশি, দ্বিতীয় সংখ্যাটি তৃতীয় সংখ্যার 3 গুণের থেকে 10 কম। অঙ্ক কতগুলো আছে? উড়িয়ে বাপ রে বাপ, উড়ি বাপ রে বাপ। পিডিএফ তো দিয়ে দিয়েছিলাম, আপনারা করেছেন বাড়িতে? করবেন মানে আমি তো আর এটাকে নিয়ে বসবো না, এটা হচ্ছে ব্যাপার। আপনারা যত আটকাবে তত দেবেন। আর এমনটা নেই যে সহজ থেকে কঠিন করা আছে, মিক্স করা আছে, ঠিক আছে? যে শেষের গুলো কঠিন হবে এমন কিছু নয়। 3টি সংখ্যার গড় 80, প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার দ্বিগুণের থেকে 10 বেশি, দ্বিতীয় সংখ্যাটি তৃতীয় সংখ্যার 3 গুণের থেকে 10 কম। সব সময় সব থেকে যেটা কম সেটাকে এক্স ধরবেন। তাহলে আমি এখানে দেখছি ফার্স্ট, সেকেন্ড, থার্ড। তাহলে 3টি সংখ্যার গড় হচ্ছে 80, প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার দ্বিগুণের থেকে 10 বেশি, দ্বিতীয় সংখ্যাটি তৃতীয় সংখ্যার 3 গুণের থেকে 10 কম। তাহলে তৃতীয় সংখ্যাটা হচ্ছে, সাপোজ আমি ধরে নিলাম এক্স সব থেকে ছোট, এই যে বলে যে দ্বিতীয় সংখ্যাটি তৃতীয় সংখ্যার 3 গুণের থেকে 10 কম, তাহলে দ্বিতীয় যে সংখ্যাটা সেই সংখ্যাটা তৃতীয় সংখ্যার 3 গুণ কত, 3x, তার থেকে 10 কম, তাহলে 3x মাইনাস 10 হয়ে গিয়েছে। প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার দ্বিগুণ থেকে 10 বেশি, তাহলে প্রথম সংখ্যাটা দ্বিতীয় সংখ্যার দ্বিগুণ, দ্বিতীয় সংখ্যার দ্বিগুণ হচ্ছে 3x মাইনাস 10 এর দ্বিগুণ, তার সঙ্গে 10 বেশি প্লাস 10 দিয়ে বলেছে 3টি সংখ্যার গড় হচ্ছে 80। তাহলে ছোট সংখ্যাটি কত? ছোট সংখ্যাটাকে এক্স ধরেছি। আচ্ছা এইটাকে একটু ক্যালকুলেট করে নি, 3 দুগুণে 6x মাইনাস 20 প্লাস 10, তার মানে হচ্ছে 6x মাইনাস 10, আর এদিকে থেকে যাচ্ছে এইটা। তাহলে এদের 3 জনের যে সমষ্টি সেটাকে যদি 3 দিয়ে ভাগ করি তাহলে হবে 80, অর্থাৎ 6x মাইনাস 10 প্লাস 3x মাইনাস 10 প্লাস x, তলায় 3খানা সংখ্যা আছে তাই ভাগ করলাম, দিয়ে এটা হচ্ছে 80 বেশ।
6 আর 3 9x, 9r+x হচ্ছে 10x, তাহলে এখানে হচ্ছে 10x, -10 আর -10 কত হয়ে গেল, -20, তাহলে 3 দিয়ে 80 কে গুণ করলাম, তাহলে 8 × 3 = 24, তাহলে 240, -20টা ওইদিকে চলে গেল, তাহলে 10x -20 ওইদিকে +20 হয়ে গেল, তাহলে হয়ে গেল 260, তাহলে 10টা এই 260 কে আমরা এখন 10 দিয়ে ভাগ করে দেবো, তাহলে হয়ে যাবে আমাদের 26 x এর মান। তাহলেই আমাদের হচ্ছে সব থেকে ছোট সংখ্যাটি কত, সব থেকে ছোট সংখ্যাটি হচ্ছে 26। ঠিক আছে তো? হ্যাঁ স্যার। আচ্ছা, বাকি অঙ্ক পিডিএফ তো আমাদের গ্রুপে দেওয়া আছে, আপনারা করুন যথারীতি। আমার এর পরের ক্লাসের টাইম হয়ে গেছে, 1 ঘন্টা হয়ে গেছে, তাই যারা প্রাইমারি ব্যাচে আছো তারা ওখানে জয়েন করো। বাকিদের বলছি আপনারা পিডিএফটা গ্রুপে দেওয়া আছে, গতদিনই দিয়ে দিয়েছিলাম আমি, আপনারা করুন, দিয়ে যেটা প্রবলেম হবে গ্রুপেই জানান, ঠিক আছে? গ্রুপেই লিখে দিন যে গড়ের 7 নম্বর অঙ্কটা বুঝিনি, গড়ের 22 নম্বরটা বলবেন, গড়ের 24 নম্বরটা বলবেন। আমি সময় হলে খাতায় করে গ্রুপে পাঠিয়ে দেবো, আদারওয়াইজ নেক্সট ক্লাসে ফার্স্টেই শুরু করব ওই অঙ্কগুলো বুঝিয়ে, তারপরে আমি শুরু করব, ঠিক আছে? স্যার আপনাদের প্রাইমারি ইন্টারভিউর ব্যাচ আছে? না, প্রাইমারির ইন্টারভিউটা এই বছর ব্যাচটা চালু করিনি, ঠিক আছে? আমরা ও ওটা আচ্ছা। নেক্সট থেকে চালু করব, হ্যাঁ, কারণ অলরেডি এটা নেক্সট যে প্রাইমারি টেটটা হবে 2025-এর 24-এর যে আগের টেটটা, সেটা এই বছর হ্যাঁ, হবে যে হ্যাঁ। ডিসেম্বরের বা জানুয়ারিতে, সেইটার ব্যাচ একটা রানিং আছে। আচ্ছা। হ্যাঁ হ্যাঁ স্যার হ্যাঁ, বলুন বলুন। বলুন, কেউ বলছিলেন কিছু একটা? স্যার এটা কি টেটের জন্য নাকি স্যার? হ্যাঁ হ্যাঁ, এটা যেমন গ্রুপ সি গ্রুপ ডি একটা ব্যাচ, তেমনি ওদিকে নেক্সট টেটের জন্য একটা ব্যাচ চলে আমাদের। এই টেট পরীক্ষার জন্য? হ্যাঁ, নেক্সট এবছর টেট হবে যেটা, ওটার জন্য একটা আমাদের ব্যাচ চলে, ওখানে পেডাগোগি পড়াতে হয়। আমাকে তাহলে জয়েন কর। তো ওটা তো মানে আবার আরম্ভ হয়ে যাচ্ছে। এটা আজকে শুরু করেছিলাম, আজকে সময় পাইনি যথারীতি। বয়স সংক্রান্ত অঙ্ক ভেবেছিলাম গড়গুলো যদি শেষ হয়ে যায়, নেক্সট বয়স সংক্রান্ত অঙ্কগুলো আজকে আমরা শুরু করবো। তো ওই গোছানো গোছানো হয় আর কি, এদিকে পিএসআই সার্জেন্ট ওই প্যাটার্ন থেকেই পড়ায়, জায়গায় করা, ঠিক আছে? তা আপনারা করুন যথারীতি, পরের দিন আপনাদের বয়স সংক্রান্ত অঙ্ক নিয়ে আবার দেখা হবে আপনাদের সাথে, ঠিক আছে? চলুন আজকে শেষ করছি আমি এখানে, আমাদের ট্রেড শুরু হবে এখন, ঠিক আছে?